আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়, যার সংক্ষিপ্ত নাম ছিল পিসি রায়, যিনি ছিলেন বিশ্বখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক এবং সফল উদ্যোক্তা। তাকে বাংলা রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। রসায়নবিদ হওয়ার পাশাপাশি তিনি বঙ্গীয় সমাজের অগ্রগতি ও ভারতের শিল্পোদ্যোগে এক অনন্য ভূমিকা রেখেছিলেন। 1901 সালে তিনি ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি আজীবন কুমার ছিলেন এবং তার উপার্জনের একটি বড় অংশ দরিদ্র ছাত্র ও বন্যা দুর্গত মানুষের সেবায় দান করে দিতেন। দর্শক, আমরা আজকে তার সেই চিরচেনা ঐতিহাসিক বাসভবনটি ঘুরে দেখব তার রেখে যাওয়া হাজারো স্মৃতি। এই সেই পুকুর পাড় যেখান থেকে সেই রারুলি পোস্ট অফিসটি, এটা ঘরের দক্ষিণ সাইডে। কত চিঠি, কত বই, কত কিছুই না এখানে আসতো একটা সময় ছিল। এখানে কত ভিড় হতো, আজ শুধুই স্মৃতি। এখান থেকে বের হয়ে আমি পিসি স্যার যেই ঘরে থাকতেন সেটি দেখব। এই সেই ভবন। এই ভবনে পিসি স্যার কতটি বছর কাটিয়েছেন, আর আজ শুধুই একটা পরিত্যক্ত ভবন। ভিতরে ঢুকতেই আমার গা ছমছম করে উঠল। একদম নীরব, শুনশান নীরবতা, একটা লোকও নেই। এক পা সামনে গেলে আবার দু পা পিছিয়ে আসার মতো জায়গা এটা। আমি ভয়ে ভয়ে শুধুই দেখছিলাম। এটা ছিল বাড়ির পিছন সাইড, চারপাশে গাছপালায় ভরা, যেটি দেখে আসলে মনোমুগ্ধকর একটি জায়গা, দেখার মতো একটি জায়গা। আমি অনেক সময় নিয়ে এই পুরাতন ভবনটি দেখছিলাম, যে এমন একটা সময় ছিল যেখানে কত শত মানুষের আনাগোনা ছিল, কত ছেলে মেয়ে, কত মানুষ হাসি ঠাট্টা করে বেরোতো একটা সময়। আজ শুধুই একটা পরিত্যক্ত বাড়ি। এই সেই ঘরের পিছন সাইডের প্রতিটা রুম থেকে আলাদা আলাদা দরজা। উপরের সেই রুমগুলো, যার দরজাগুলো এখনো ভাঙা দেখা যাচ্ছিল। আমি একটু এগোতেই হঠাৎ করে একটা লোক আমার সামনে পড়ল। আমি কিছুটা আটকে উঠলাম। তারপর লোকটি বলল সেই বাগানের ইজারা নিয়েছে, যত ফল গাছ এই বাগানে রয়েছে সব কিছুই এখন ওনার দায়িত্বে। প্রথমে ভয় পেলেও পরে একটু ভরসা পেলাম। একটু পিছনে তাকাতেই এক মুরব্বী চাচাকে দেখতে পেলাম, যিনি এখানকার নাইট গার্ড, দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছেন, তার সহকারী। তার কাছে ভিতরে ঘুরে দেখার জন্য অনুমতি চাইলে তিনি তার সাথে করে আমাকে ভিতরে দেখার জন্য ডেকে নিলেন। তার আগে অবশ্যই আমি ভবনটির ডান সাইডে যে বাগান ছিল সেটি একটু ঘুরে দেখলাম। চারপাশে অগণিত আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ রয়েছে।
আমি রুমের ভিতরে ঢুকতেই দর্শনার্থী হিসাবে আমাকে একটি খাতায় স্বাক্ষর করতে হলো। স্বাক্ষর করে ভিতরে ঢুকলাম। রুমে ঢুকেই দেখা পেলাম একটি পুরাতন টিভি, যেটাতে তারা বিটিভির একটা অনুষ্ঠান দেখতেছিল। সত্যি দেখে খুব ভালো লাগলো। দায়িত্বরত লোকটি আমাকে সব ঘুরিয়ে দেখালেন। এখানকার বিল্ডিংগুলো সংস্কার কাজ চলমান বিধায় আমাকে উপরে উঠতে দেয়া হয়নি। যাক, আমি নিচের সব রুমগুলো ঘুরে ঘুরে দেখলাম। যেদিকে হাঁটতেছিলাম মনে ভাবতেছিলাম যে আসলেই কত সুন্দর ছিল না তাদের জীবনটা, কত নকশা করে, কত কারুকার্য করে তাদের বাসভবনগুলো তৈরি করা হয়েছিল। সেই পুরনো দিনের সেই ভবনগুলো দেখলে, একটু অনুভব করলে মনে হয় যে আজও মনে হয় সেই পুরাতন দিনের লোকগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। চারপাশে ভবন, মাঝখানে ফুলের বাগান। সত্যি দেখতে খুব ভালোই লেগেছিল। এটা একটা পূজা অর্চনা করার জায়গা। এখানে বছরের বিভিন্ন সময় গান বাজনা, পূজা অর্চনা হয়। একা একা ঘুরে দেখলাম, যদিও মাঝে মাঝে গা শিউরে উঠতেছিল, ভালোও লাগতেছিল। পিসি স্যারের সেই স্মৃতি বিজড়িত ছবিগুলো দেয়ালে সাঁটানো ছিল, সাথে বিভিন্ন বিষয়ে লেখা ছিল। ঘুরে ঘুরে সেগুলো দেখলাম এবং পড়লাম। সত্যি আমাকে খুব মুগ্ধ করেছিল। পুরনো সেই ভবনগুলো দেখলে সত্যি মনে হয় যে পুরনো দিনের সেই নকশাকারগুলো কত সুন্দর ছিল। সবকিছুই দেখতে খুব ভালো লেগেছিল। আমি ঘুরে ঘুরে সবই দেখলাম। ঘোরার ফাঁকে আমি একটি গোলাপ গাছও লাগিয়ে ফেললাম। একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল যখন নিজে থেকেই এখানে গিয়ে ঘুরে দেখে আসতে পারলাম। আমি প্রতিটা রুম, প্রতিটা দরজার সামনে গিয়ে দেখলাম। আপনারা অবশ্যই এখানে আসবেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। অনেক সুন্দর একটা জায়গা, সেই স্মৃতি বিজড়িত জায়গা। এই দায়িত্বরত লোকটি আমাকে খুব সাহায্য করলো। তিনি আমাকে ঘুরে ঘুরে সবকিছু দেখালেন এবং আমাকে সবকিছু বুঝিয়ে বললেন যে কোন রুমটা কোন কাজে ব্যবহার হতো।
উনি আসলে অনেক ভালো মনের মানুষ, আমাকে যথেষ্ট সময় দিয়েছেন। এরপরে আমাকে নিয়ে গেলেন পিসি স্যারের সেই স্মৃতি বিজড়িত জাদুঘরে, যেখানে আসলে ভিডিও ধারণ করার অনুমতি ছিল না। তারপরও আমি তাকে একটু ম্যানেজ করলাম এবং একটু গোপনে ভিডিওগুলো করলাম স্যারের সেই জিনিসপত্র এবং ওয়ালে স্যার প্রফুল্লচন্দ্র রায়ের সেই বিখ্যাত উক্তিসমূহ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার পিসি স্যারকে নিয়ে যেসব উক্তি করে গেছেন, যেসব কবিতা লিখে গেছেন, সেগুলো দেয়ালে টাঙানো ছিল। এক কথায় তার পুরনো দিনের সেই ছবিগুলো সত্যি আমি মনোমুগ্ধকরভাবে দেখেছিলাম। স্যারের সেই ব্যবহৃত থালাগুলো, পানির বোতল, আরও কত কি। এরপরে আমি বের হয়ে আসলাম। আমারও যাবার সময় হয়ে এসেছিল, তাই আমি বেশি সময় ভিতরে থাকতে পারলাম না। যাবার সময় বারবার সেই পিছনে তাকাচ্ছিলাম আর একটু দেখতেছিলাম। দর্শক, আপনারা এখানে যেতে চাইলে অবশ্যই যারা খুলনা থেকে যাবেন, খুলনা থেকে জিরো পয়েন্ট থেকে কয়রা অথবা পাইকগাছাগামী বাসে উঠবেন। 150 টাকা ভাড়া নেবে বোয়ালে বাজার পর্যন্ত। বোয়ালে বাজার থেকে ভ্যান অথবা মোটরসাইকেলে করে 40 টাকা বা 45 টাকা অথবা এরকমের ভ্যানে করে 45 টাকা দিয়ে ওখানে যেতে পারবেন। যেতে যেতে আসলে আপনারা দেখতে পারবেন সেই চিরচেনা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কি অসাধারণ দৃশ্য! যদি আমার চলে আসার সময় হয়ে গেছিল, না হলে আমি এখানে নৌকা ভ্রমণের চেষ্টা করতাম। আপনারা এখানে উঠলে, ব্রিজের উপরে উঠলে আপনাদের মনে হবে না যে আপনারা এখান থেকে খুব সহজে চলে আসেন। এত সুন্দর উপভোগ্য একটি জায়গা। সত্যি আমি বিমোহিত, আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম জায়গাটি দেখে। অসাধারণ একটি জায়গা। পাশে শত শত নৌকা বাঁধা, জেলেরা মাছ ধরে আবার তীরে আসে, রাত জেগে জেগে মাছ ধরে। অসাধারণ দিনটি কেটেছে আমার। সবাই ভালো থাকবেন, এখানে ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ।